এইচএসসির একটা আতঙ্কের টপিকের নাম ব্যাকরণিক শব্দশ্রেণী। না জানি কি এক ভয় কাজ করে। আজকে আমরা এই ব্যাকরণিক শব্দশ্রেণী কিংবা পার্টস অফ স্পিচের একদম বেসিক ক্লাসটা করবো এবং আজকের ক্লাসটা দেখলে ইনশাল্লাহ তোমাদের 5-এ 5 পাবে এবং এটা মিস হবে না। দেখো, ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে আমাদের প্রথমেই জানতে হবে যে এটাকে আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ নামে চিনি। আমরা পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে, আমাদেরকে অনেকগুলো বাক্য দেয়া থাকে, 8টা বাক্য দেয়া থাকে। এই 8টা বাক্যের মধ্যে নির্ধারিত পদের নিচে তারা টান দিয়ে থাকবে, এরকম তারা এটাকে টান দিয়ে মার্ক করে রাখবে এবং বলবে এই পদের নামটা আসলে কি। এই ক্যাটাগরির প্রশ্ন আসে, 5টা বাক্যের লিখতে হয়, 5টা বাক্যের মধ্যকার এইগুলো সমান সমান লিখতে হবে। এটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, নির্ধারিত একটা পদের। অথবা আমাদেরকে অ্যাড্রেস জানতে চাইবে যে অব্যয় পদ কাকে বলে, এগুলোর উদাহরণ দাও, বা সর্বনাম পদ কাকে বলে, এগুলোর প্রকারভেদগুলো নিয়ে কথা বলো। সো আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি যেখানে আমরা পার্টস অফ স্পিচ বা ব্যাকরণিক শব্দশ্রেণীর একদম A to Z পড়াবো। যাদের ক্লাসটার পিডিএফটা লাগবে অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবা এবং 5 জন বন্ধুকে মেনশন করে রাখবা। সো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায় যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো, উদাহরণ সহ এটার প্রকারভেদগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষায় শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে বা যে নামে এদেরকে শ্রেণীকরণ করা হয়েছে সেইটাকেই বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। অথবা ব্যাকরণগত চরিত্র, ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয় সেটাকে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী বলি। এখন ব্যাকরণিক শব্দশ্রেণী পড়ার আগে আমরা মনে রাখবো এটাকে অনেকেই আমরা পদ প্রকরণ হিসেবেও চিনি। এটাকে আমরা পদ প্রকরণ হিসেবেও চিনি। তো ব্যাকরণিক শব্দশ্রেণী যদি বলা হয় কয় প্রকার, এটা আমরা 2 প্রকার শিখবো, যে পদ মূলত 2 প্রকার। ব্যাকরণিক শব্দশ্রেণী যদি বলা হয় তাহলে আমরা 8 প্রকার লিখবো। আমরা যেরকমভাবে পার্টস অফ স্পিচ 8 প্রকার শিখতাম, ঠিক 8 প্রকারে এখানে ব্যবহৃত হবে। প্রথমটা হচ্ছে বিশেষ্য, এটাকে আমরা ইংরেজিতে বলি নাউন, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, জায়গার নাম, যে কোনো কিছুর নাম বোঝাবে, ইচ অ্যান্ড এভরিথিং। যদি এটা নামকে প্রতিনিধিত্ব করে তাহলে সেটা অবশ্যই বিশেষ্য হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তারপর আমরা দেখতে পাই সর্বনাম পদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রনাউন, অর্থাৎ এই যে নাউনটা আছে, নাউনের পরিবর্তে নাউনটার নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে সেটাই সর্বনাম। আমি একটা জায়গায় বললাম যে রহিমের কথা, আমি বললাম যে রহিম ভালো ছেলে, তারপর বললাম যে রহিম ভালো ছেলে, তারপর বললাম যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে এই যে এখানে রহিম নামটা ছিল কিন্তু পরের লাইনে আমি রহিম না ইন্ডিকেট করে আমি সে ইউজ করতেছি, এই সেটাই হচ্ছে এখানে সর্বনাম পদ। এগুলো অ্যাজ ইউজুয়াল মানে এগুলো একদম সহজ, কিন্তু আমরা মনে রাখবো এই ক্ষেত্রে কোনো যদি জায়গার নামের পরিবর্তে যদি যেটি, তারপর সেটি, সেখানে, হ্যাঁ সেখানে, তারপর কোথাও, সেখানে, কোথাও, কোথাও, যেখানে, এটি, এগুলো কিন্তু নির্দেশক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। এবং এই সর্বনাম পদগুলোর মধ্যে এই যে চলো কোথাও ঘুরে আসি, এই কোথাওটা কিন্তু বেশি ব্যবহৃত হয়। তারপর সর্বনাম পদের মধ্যে আমরা কি দেখি, তার মানে বিশেষের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হবে সেইগুলোকে বলা হয় সর্বনাম পদ। অবনী 8ম শ্রেণীতে পড়ে, সে নিয়মিত স্কুলে যায়। তাহলে এই যে তুমি, আমি, সে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাদের, তাহাদের, মোদের, আমাদের, এই সকল কিছুই সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়। তারপর দেখেন বিশেষণ, যেটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝাবে। হাতের 5টা আঙ্গুল দিয়ে আমরা মনে রাখতে পারি যে দোষ বোঝাবে, গুণ বোঝাবে, সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে এবং অবস্থা বোঝাবে। সো এটা একটা স্ক্রিনশট আমরা নিতে পারি এবং আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্যই। এখানে বিশেষণের মধ্যে আমরা দেখতে পাই বিশেষণ, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, পৃথিবীতে যত রং আছে সবই বিশেষণ। পৃথিবীতে যত রং, বর্ণ বোঝাবে, যত রং থাকবে সবই বিশেষণ, সবই বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ। তাইলে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, যেমন বললাম যে ভালো ছেলে, তারপর সে দ্রুত হাঁটে, তারপরে এখানে বললাম যে তাজা তাজা মাছ, তারপর বললাম যে নীল আকাশ, সবুজ মাঠ। সো এই জিনিসগুলো, দুর্বল ছেলে, এই সবগুলোই হবে বিশেষণ। কারণ এগুলো কি হয়, এই বিশেষ্য বা সর্বনাম সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা এক্সট্রা ইনফরমেশন বা বিশেষায়িত করে। ঠিক আছে, সো এটাকে বলা হবে বিশেষণ। তারপর দেখো ক্রিয়াপদ, এটা খুবই ইজি একটা জিনিস, যেটাকে আমরা ইংরেজিতে ভার্ব হিসেবে বলি। ভার্বটা কীরকম, যদি কোনো পদের মাধ্যমে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, যেমন কোনো কিছু খাওয়া, করা, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়, সেটাকে বলা হবে ক্রিয়াপদ। সো পরীক্ষাতে আমরা ক্রিয়াপদগুলো বুঝতে পারবো যদি কিছু করা, থাকা, হওয়া, ঘটা, এগুলো যদি কাজ বোঝায়। তারপর আসেন আমাদের পরবর্তীতে ক্রিয়া বিশেষণ, এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়া সম্পর্কে কোনো বিষয় জানাবে, এক্সট্রা ইনফরমেশন দিবে, বাড়তি তথ্য দিবে, সেটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ। ইংরেজিতে আমরা বলি না হি ওয়াক্স স্লোলি,
এই যে স্লোলিটা এটা একটা অ্যাডভার্ব, মানে সে হাঁটতেছে, কীরকম হাঁটতেছে, আস্তে হাঁটতেছে। সেম কাজটাই বাংলায় করবেন যে সে আস্তে হাঁটে, তাহলে এই যে হাঁটার বিষয়টা আমরা প্রকাশ করা যাচ্ছে আস্তের মাধ্যমে। এবং এই ক্রিয়া বিশেষণ চেনার মুখ্যম উপায় হচ্ছে যে কখন, কোথায়, কিভাবে। কখন, কোথায়, কিভাবে দিয়ে আমরা ক্রিয়াকে যদি প্রশ্ন করা যায়, কখন, কোথায়, কিভাবে, ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, ক্রিয়াকে প্রশ্ন করব, ক্রিয়াপদ তো আমরা আইডেন্টিফাই করতে পারি, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে আমাদের কখন, কোথায়, কিভাবে। বাসটি দ্রুত চলতে শুরু করলো, তাহলে বাসটি কিভাবে চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। তাহলে এই যে দ্রুতটা, এই দ্রুতটা হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ। তারপর দেখেন যোজক, যোজক হচ্ছে যে যেটাকে আমরা ইংরেজিতে বলি কনজাংশন। হ্যাঁ, যোজন বা যোজকের কোনো অবদান থাকবে, মানে জিনিসটাকে সংযোজন বিয়োজন করবে। যেমন তুমি খাবে আর আবির পড়বে, এই যে আবির পড়বে আর তুমি খাবের মধ্যকার একটা সংযোজন স্থাপন করছে বাক্যের মধ্যে আর। সো এরকমভাবে যোজকগুলো আমি আপনাদেরকে একটু লিখে দিই। এগুলো হচ্ছে যে এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু, যদিও, যাহাতে, বরং, অথচ, ফলে, সুতরাং, বটে, অতঃপর, এইগুলি হচ্ছে যোজক। আসেন আমাদের আর দুইটা রয়েছে, একটা হচ্ছে অনুসর্গ। ওয়েট, এখানে আমরা অনুসর্গটা হয়তো বা স্লাইডটা মিসিং। 7 নম্বরের পরে আমরা এবার একটু অনুসর্গটা লিখবো। 7 নম্বরের নাম হচ্ছে অনুসর্গ, যেটাকে আমরা বলি প্রিপোজিশন। অনুসর্গ মানে হচ্ছে যেটাকে আমরা বলি প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনগুলো কি করে, একটা বাক্যের মধ্যে দুইটা পদের মধ্যকার সামনে বা পিছনে বসে এটা সম্পর্ক স্থাপন করে। বাংলায় এরকম কিছু অনুসর্গ দেখতে পাই আমরা, যেমন আমরা লিখলাম যারা, ছাড়া, তারপর বিনা, বিহনে, প্রতি, জন্যে। হ্যাঁ, তারপর আমরা লিখলাম যে নিমিত্তে, নাগাদ, দরুন, পর্যন্ত, দিয়ে। তারপর আমরা লিখলাম যে সম্মুখে, অভিমুখে। এইগুলো 100% আসে। এই যে আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, এটা যে কত বোর্ডে যে পরীক্ষাতে আসছে, 100% মনে রাখো এই অভিমুখেটা আসবে। এইচএসসি পরীক্ষা, এইচএসসি বোর্ড কোয়েশ্চেনে এটা আসবেই। তোমাদের যে কোনো বোর্ডে এটা আসতে পারে, অভিমুখে, যে আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। সো অনুসর্গের প্রায় 25টার মতো অনুসর্গ রয়েছে, 20-25টা। এগুলো আপনারা একটু দেখে ফেলবেন, এখানে আমি প্রায় 10-15টা লিখে দিলাম। তারপর 8 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে ইন্টারজেকশন, যেটাকে আমরা বলি আবেগ শব্দ। এখন আবেগ শব্দ কোনগুলো, যেগুলোর মাধ্যমে আমাদের বিস্ময় বা আবেগ প্রকাশ পাবে। বিস্ময়, আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, বেদনা। হ্যাঁ, আনন্দ, বেদনা এগুলো প্রকাশ পাবে। এখন এগুলো কি, আনন্দ, বেদনা, এগুলো হচ্ছে যে সাবাস, এগুলো হচ্ছে যে সাবাস। তারপর হায় হায়, আহ, হু, ছি, মুড়ি মুড়ি, বাহ। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, হায় হায়, বাহ, এগুলোর মধ্যে আবেগ প্রকাশ পাবে। সো আই হোপ আজকের ক্লাসটা আপনাদের A to Z যারা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা এটা বুঝতে পেরেছেন। এবং এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আর কোন কোন টপিকের উপর ক্লাস চান। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ক্লাস দিয়ে যাচ্ছি। সো আর কোন টপিকের উপর ক্লাস চান সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।